পারদণ্ড 24 মিনিট কে বলে এক দণ্ড। 24 মিনিটে হয় এক দণ্ড। এর পারদণ্ড সময় মানে আধুনিক সময় যদি ধরি, পারদণ্ডে হয় হলো 4 ঘন্টা 48 মিনিট। দণ্ড মেপে মেপে বৈষ্ণবেরা রাধা গোবিন্দের লীলার সময় নিরূপণ করেছে 2 ঘন্টা 24 মিনিট। এর আগে যে লীলা হলো, এভাবে এই ঘন্টা মানে যদি আপনি দণ্ড মেপে সময় করেন, তাহলে কোন লীলা হবে 6 দণ্ড, আর মধ্যাহ্নকালীন লীলা আর ওই নক্তকালীন লীলা এই দুটো হবে 12 দণ্ড, আর সবগুলো 6 দণ্ড করে হবে। তো সেখানে 4টি দল লাগবে। অষ্টকালীন 8টি লীলা সেটা পরিবেশন হবে, কিন্তু আমাদের যেহেতু 3টি দল থাকে, এই জন্য আমরা সময়ের বৈষ্ণবের সময় নিরূপণে আমরা লীলা স্মরণ করতে পারি না। যেমন গতকাল আমরা করলাম 4টি দল ছিল, আমাদের চিকা মানে মাচাই 4টি দলে 8টি লীলা স্মরণ হয়েছে। হ্যাঁ, লীলা স্মরণিত ভজন, মধ্যাহ্নকালীন লীলা, দিবাদিপ্রহর কালীন লীলা। এই লীলাটা মধ্যাহ্নকালে হয় বাঞ্ছনীয় বা উচিত। যেহেতু আমাদের 3টি দল থাকে, এই জন্য সময়ের কোনো নির্দিষ্ট সময় থাকে না। যেমন উত্তর আগস্ট রাত 10টায় গোপাল ঘরে ফিরে, আমাদের সময় অনুযায়ী এটা মিলে না। এটা এখন যুক্তি দিয়ে যদি বলি যে রাধা গোবিন্দের সময় আর আমাদের জাগতিক সময় তো এক নয়, এই যুক্তি দিয়ে আমরা এটাকে সেরে নিই। ধরেন রাসলীলা হবে, 4 ঘন্টা সময় দেবে আমাকে। রাসলীলা কি 4 ঘন্টার রাসলীলা? রাসলীলা হয়েছিল কেমন করে? 4টি যুগ, সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগ মিলে এক দিব্য যুগ। 71 দিব্য যুগে এক মন্বন্তর, এই 14 মন্বন্তরে এক ব্রহ্মরাত্রি। এত বড় রাত্রি ভরে রাসলীলা হয়েছে বা হচ্ছে, চলমান। এটা থামে না, রাস চলছে। যদি বলে কোথায়? ভক্তের হৃদয় মন্দিরে রাধা এটা চলমান প্রক্রিয়া। এই জন্য প্রাকৃত জগতের কোন নিয়ম দিয়ে অপ্রাকৃত লীলাকে নিরূপণ করা যায় না, নিরূপণ করা যায় না। এই জন্যই আমরা সময়ের কোনো চিন্তা আমাদের মাথায় থাকে না। আজকে আপনারা লীলা স্মরণে আছেন, সর্বলীলার চূড়ামণি আমাদের মধ্যাহ্নকালীন লীলা চলছে। এখন আস্তে আস্তে আমাদের সে লীলার চূড়ামণি রাস হবে। আজকেই ধীরে ধীরে বৈষ্ণব কবিদের সে লীলা স্মরণ হবে, পদামৃত দিয়ে সে লীলা স্মরণ হবে। ভাগবতীয় লীলাকেই পদ আকারে, এই কীর্তনটা দ্বিবিধ। আমরা অনেক সময় বলি কীর্তন কয় প্রকার, কেউ বলি নাম কীর্তন, কেউ বলি লীলা কীর্তন, এরকম অনেক ভাবে বিশ্লেষণ করি। এই শাস্ত্রীয় ভাষায় দ্বিবিধ কীর্তন। দ্বিবিধ মানে 2, একটা বৈয়াসিকং কীর্তন, একটা নারদীয় কীর্তন। বৈয়াসিকং কীর্তন ব্যাসাসনে বসে যে আলোচনা হয়, ওটাকে বৈয়াসিকং কীর্তন বলে। যেটা ভাগবত, ওটাও কীর্তন একরকম। এখন কিন্তু ওই ভাগবত আর ভাগবত নাই, কিবোর্ড, বাদ্যযন্ত্র, আনুষঙ্গিক দল নিয়ে ভাগবত বক্তারা ভাগবত পাঠে চলে। চমৎকার, আপনারা দেখবেন ভাগবত বক্তারা এরকম আরম্ভ করে দিয়েছে। যাই হোক, অধিকার না যাই, বৈয়াসিকং কীর্তন
আর হলো নারদীয় কীর্তন। খোল করতাল নিয়ে এই যে হরিনাম সংকীর্তন বা লীলা অমৃত পান, এগুলো হচ্ছে নারদীয় কীর্তন। কিন্তু ভাগবত অবলম্বনে ভাগবতের যে লীলাগুলো, ওই লীলাগুলোই বৈষ্ণব কবিরা তাদের ভাব দিয়ে সেই পদগুলো রচনা করেছে। এটা ভজনের একটা শ্রেষ্ঠ অংশ হচ্ছে এই লীলা কীর্তন। এই কীর্তনটা প্রচার করলে বহির্বিশ্বে কোনো বৈষ্ণব গিয়ে প্রচার করেনি, কোনো সাধু গিয়ে প্রচার করেনি। এটা আমাদের দুঃখের যে কোনো সাধক পাশ্চাত্যে গিয়ে এই লীলা কীর্তন প্রচার করেনি। করেছে এক নাম কীর্তন। নাম কীর্তন প্রচার হয়েছে ইস্কনের মাধ্যম দিয়ে। বড় বড় বৈষ্ণবেরা পাশ্চাত্যে গিয়ে হরিনাম সংকীর্তন করেছেন, কিন্তু লীলা কীর্তনের কথা কোনো সাধক বৈষ্ণব পাশ্চাত্যে গিয়ে প্রচার করেনি। কে করেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উনি এই বৈষ্ণব পদাবলীকে তৎকালীন বিজ্ঞানী, শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের কাছে গিয়ে কথা প্রসঙ্গে এই কীর্তনের কথা তুলে ধরেছে। তারপরের থেকে এই কীর্তনের এত প্রসার, বহির্বিশ্বেও এই কীর্তন, লীলা কীর্তন সম্পর্কে তারা জানতে পেরেছে। বিশাল ভান্ডার বৈষ্ণব পদাবলী সাহিত্য। এই সাহিত্যটা রবীন্দ্রনাথকে জন্যই প্রণাম করতে হয়। তিনি আমাদের বান্ধব হয়ে বৈষ্ণব পদাবলীকে বহির্বিশ্বের কাছে পরিচয় করে দিয়েছেন। কোন সাধু দেয়নি, কোন বৈষ্ণব দেয়নি। তাহলে রবীন্দ্রনাথ দেখুন তো কত বড় আমাদের বান্ধব, নিজেও তিনি পদাবলী রচনা করেছেন। এটা হলো ভানু সিংহের পদাবলী। রবীন্দ্রনাথের ছদ্ম নাম ভানু সিংহ, এই নামে তিনি পদ রচনা করেছেন। কিন্তু তারপরেও তিনি বৈষ্ণব কবিদের চরণে প্রণাম জানিয়েছেন যে আমি বিশ্বকবি হয়েও বৈষ্ণব কবির মর্যাদা সবার আগে আমি তাদের চরণে প্রণাম জানাই। তাই রবীন্দ্রনাথের অবদান অনস্বীকার্য। আজ আমরা যে পদাবলী সাহিত্য মধ্যাহ্নকালে যে পদ আমরা স্মরণ করছি, বৈষ্ণব কবির পদ।